নমস্কার, আমি গঙ্গা অডিও স্টোরি থেকে গঙ্গা। এখানে প্রতিটি গল্পে জড়িয়ে আছে রহস্য, ভয় এবং অজানা অভিজ্ঞতার শিহরণ। এখানে প্রতিটি গল্প শুধু শোনার নয়, অনুভব করার। গঙ্গা অডিও স্টোরি, যেখানে গল্প হয় জীবন্ত। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট লেখক, যিনি মূলত কিশোর সাহিত্য, রহস্য এবং ভৌতিক গল্পের জন্য খ্যাত। তার লেখা গল্পগুলিতে রহস্য, ভৌতিকতা এবং রোমাঞ্চের দারুণ মিশ্রণ দেখা যায়। তিনি বাংলার প্রথম সার্থক গোয়েন্দা চরিত্র জয়ন্ত মানিকের স্রষ্টা এবং তার লেখা রহস্য কাহিনীগুলি কিশোর এবং প্রাপ্তবয়স্ক উভয়ের কাছেই সমান জনপ্রিয়। হেমেন্দ্র কুমার রায় তার লেখার মাধ্যমে ভৌতিক জগতের এক আলাদা মাত্রা সৃষ্টি করেছিলেন, যা আজও পাঠকদের মনোমুগ্ধ করে। তার গল্পগুলি সাধারণত বাংলার গ্রামীণ এবং প্রাচীন পরিবেশে আবর্তিত হয়, যেখানে ঘটনাগুলি জীবন্ত হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, আজকের গল্প ভূত পেতনির কথা। গল্পের লেখক হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে আমি গঙ্গা খুড়ো। শুরু হচ্ছে ভূত পেতনির কথা। তোমাদের কাছে আমি কাল্পনিক ভূতের গল্প অনেক বলেছি, কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কিনা এ নিয়ে তর্কের অন্ত নেই। এসব নিয়ে দরকার নেই আমাদের মাথা ঘামিয়ে। কাউকে আমি ভূত বিশ্বাস করতে বলি না, অন্তত ভূত মানলেও ভূতকে ভয় করবার কোনো দরকার আছে বলে মনে হয় না। কিন্তু ভূত মানি আর না মানি, মাঝে মাঝে এমন কতগুলো আশ্চর্য ঘটনা ঘটতে দেখা যায় তাদের কোনো মানে হয় না। এসব ভূতের কীর্তি না হতে পারে, কিন্তু তাদের মূলে নিশ্চয়ই কোনো অপার্থিব শক্তি কাজ করে। প্রায় 20 বছর আগে কলকাতার জয়মিত্রের স্ট্রিটের এক বাড়িতে অদ্ভুত এক ঘটনা ঘটতে আরম্ভ করে। কোথাও কিছু নেই, বন্ধ ঘরের মধ্যে হঠাৎ একরাশ ইট বা রাবিশ বৃষ্টি হলো। চোখের সামনে ঘটি, বাটি ও থালা মাটি থেকে উঠে শূন্যে উঠতে লাগলো পাখির মতো। তারপর ঝনঝন করে আবার মাটির উপরে পড়ে ভেঙে চুরে গেল। থানায় খবর দেয়া হলো। পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে সতর্ক পাহারা দিতে লাগলো। তবু ওইসব উপদ্রব বন্ধ হলো না। অথচ তার কিছুকাল পরে পুলিশ যখন হতাশা হয়ে বাড়ি ছেড়ে চলে গেল, তখন সমস্ত উৎপাত আপনা আপনি আবার থেমে গেল। ওই উপদ্রবের কাহিনী সংবাদপত্রেও প্রচারিত হয়েছিল এবং দলে দলে লোক ঘটনাস্থলে গিয়ে সচক্ষে সমস্ত দর্শন করেছিল। আমাদের নিজেদের ভেতরে দুবার অতি বিচিত্র ঘটনা ঘটে। অনেক দিন আগে আমরা রাওয়ালপিন্ডিতে গিয়ে 1 বছর বাস করেছিলাম। পরিবারের মধ্যে বাবা, মা, আমি আর 2 বোন। পে অফিস লেন নামক রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া নিয়েছিলাম, সেখানা এখন বর্তমান আছে কিনা জানি না, কিন্তু তখন সে বাড়িতে সহজে কেউ থাকতে চাইতো না। আমরা ভাড়া নেওয়ার পরেই পাড়ার
লোকের মুখে খবর পেলাম এ বাড়িতে নাকি অনেক রকম ভয় আছে। এর মধ্যে একজন পাঠান নিহত হয়েছে এবং আর একজন পাঠান আত্মহত্যা করেছে। তারপর থেকে এখানে আর কেউ বাস করতে পারত না। বাবা কিন্তু ওসব কথা গ্রাহ্যের মধ্যে আনলেন না। আমার বয়স তখন খুব অল্প, সব কথা ভালো করে মনে হয় না, তবে কোনো কোনো ঘটনা এখনো পড়িনি। এক রাত্রে মায়ের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে গেল। বাবা বিছানার উপরে উঠে বসে বললেন, কি ব্যাপার? মা বললেন, দেখবে এসো। আমাদের শোবার ঘরের সামনেই ছিল একটা দালান, তারপর উঠান এবং উঠোনের 3 দিকে কয়েকখানা ঘর। বাবা ও মা ঘর থেকে বেরিয়ে গেলেন, আমিও গেলুম তাদের পিছন পিছন। দালান থেকে বেরিয়ে অবাক হয়ে দেখলুম উঠোনের ওপরে মাটি থেকে প্রায় 4 হাত উঁচুতে জ্বলছে আশ্চর্য একটা আলো। দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে প্রদীপ, বাতি, লণ্ঠন বা মশাল থেকে সে আলোর উৎপত্তি নয়, নীলাভ আলো। আকারটা একটা ক্রিকেট বলের মতো। চাঁদের কারণে ধবধবে উঠানের ওপর আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত নেচে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে একটা ঘরের দরজার কাছে গিয়ে যেন ঠোকর খেয়ে আবার আসছে। মায়ের বাধা না মেনে বাবা উঠোনের দিকে অগ্রসর হলেন। আলোটা হঠাৎ নেমে গেল। তারপর থেকে বেশ কয়েকটা রাত এরকম ভাবে চলেছে। গভীর রাতে উঠোনের ধারের দরজাগুলো হঠাৎ শিকলগুলো বেজে ওঠে, ঝনঝন ঝনঝন। বাবা বাইরে ছুটে যান, কিন্তু কাউকে দেখতে পান না। হয়তো বাইরের দুষ্ট লোক এসে ভয় দেখাচ্ছে। এই ভেবে ভেতরে ঢুকবার 2 দরজায় তালা চাবি লাগানো হলো, কিন্তু তবু থামলো না শিকল সঙ্গীত। মা তো ভয়ে সারা, বলেন, ইহালক্ষণে বাড়ি ছেড়ে চলো। বাবা কিন্তু অটল, বললেন, আলো দেখিয়ে আর শিকল বাজিয়ে কোনো পাঠান ভূত আমাকে ভয় দেখাতে পারবে না। পাঠান ভূতেরা শেষটা হতাশ হয়ে আলো দেখানো আর শিকল বাজানোর কাজে ইস্তফা দিলেন। দ্বিতীয় ঘটনাটি গুরুতর এবং ঘটনাস্থল হচ্ছে কলকাতায়। আমাদের পৈতৃক বাড়ি, বসত বাড়ি ছিল পাথুরিয়া ঘাটায়, 3 মহলা বাড়ি। তারপরে একটা হাত দেড়েক চওড়াখানা, তারপরে আমাদের দূর সম্পর্কীয় আত্মীয়দের 1 3.5 বাড়ি। শেষোক্ত 3খানা বাড়ির মধ্যে 1খানা ছিল খালি, ভৌতিক বাড়ি বলে তার ভেতরে কেউ বাস করতে পারত না। ছেলেবেলা থেকেই আমি ভূতকে ভয় করি না, যদিও ভূতের গল্প শুনতে বা পড়তে খুব ভালোবাসতাম। মনে আছে বালক বয়সে একদিন কৌতূহলী হয়ে ছাদ থেকে পাঁচিল বেয়ে সেই হানা বাড়িতে নেমেছিল। ভূতকে বধ করার জন্য আমার হাতে 1খানি কাঠারিও ছিল। 2 তলা ও 1 তলার প্রত্যেক ঘরে ঢুকে দেখলাম খালি 2 ইঞ্চি পুরু ধুলো এবং ধুলোর ওপরে নানা আকারের পদচিহ্ন। একটা ঘরে রয়েছে ধুলো ভরা তৈলহীন প্রদীপের ভেতরে 8 পোড়া সলিতা এবং আর একটা ঘরের মেঝেতে ওপরে পড়ে রয়েছে একটা কঙ্কাল। তোমরা চমকে উঠো না, কারণ সেটা হচ্ছে বিড়ালের কঙ্কাল। ভূত দেখাও দিল না, কোন রকম শব্দ করবার বা কথা কইবার চেষ্টা করলেন না। বোধ হয় আমার হাতে কাঠারি দেখেও ভয় পেয়েছিল। অথচ এই বাড়িটি ছাদের উপরে ঘটেছিল
একটি রোমাঞ্চকর ঘটনা। তখন আমার বয়স 10 বছরের বেশি নয়। আমার বাবার একটি অভ্যাস ছিল, গ্রীষ্মকালের রাতে তিনি খোলা ছাদের উপরে শয়ন করতেন। একদিন অনেক রাতে ভীষণ গোলমেলে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কাকারা আমার বাবার অচেতন দেহ বহন করে তেতলা সিঁড়ি দিয়ে নেমে নিচে আসছেন। খানিকক্ষণ চেষ্টার পর বাবার জ্ঞান ফিরল। তারপর তখন এবং পরেও বাবার মুখে একাধিকবার যে ঘটনাটি শুনেছি তা হচ্ছে, ছাদের ওপরে উঠে ঘুমাবার আগে বাবা খানিকক্ষণ পায়চারি করতেন। 2-3 দিন পায়চারি করতে করতে বাবা দেখতে পেলেন খাড়ার উপাসে হানাবাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আছে এক শ্বেত বসনা নারী মূর্তি। ওদিকের পাশাপাশি 3 বাড়ির একটা ছাদে উঠলেই অন্য 2টো ছাদের উপরে অনায়াসে যাওয়া যেত। হানাবাড়ির ও তার পাশের বাড়ির ছাদে উঠবার সিঁড়ি ছিল না। বাকি যে বাড়ির সিঁড়ি ছিল তার মধ্যে বাস করতেন রাঙাগিন্নি নামে এক বিধবা নারী ও তুলসীর মা নামে এক মহিলা। ছাদের ওপরে প্রথম 2-3 দিন নারী মূর্তি দেখে বাবা ভেবেছিলেন গ্রীষ্মদিকের জন্য নিশ্চয়ই রাঙাগিন্নি বা তুলসীর মা ছাদের ওপরে উঠে বেরিয়ে বেড়াচ্ছেন। ঘটনার দিন বাবা অনেক রাতে থিয়েটার দেখে বাড়ি ফিরেছিলেন। আর সেরে তিনি যখন ছাদের ওপরে শয়ন করতে যান তখন রাত 3টে। নিঝুম রাতে বৈশাখী যোজনায় চারিদিকে সমুজ্জ্বল। বাবা সেদিনও স্পষ্ট দেখতে পেলেন একটি নারী মূর্তি হানাবাড়ির ছাদ থেকে মেঝের বাড়ির ছাদের ওপরে এসে দাঁড়ালো। আজ বাবার মনে কেমন সন্দেহ হলো। ওই হানাবাড়িকে পাড়ার সকলেই ভয় করে। ও বাড়ি কেউ ভাড়া পর্যন্ত নেয় না। এই শেষ রাতে ওর ছাদের ওপরে পাড়ার মেয়ের নিয়মিত আবির্ভাব দেখে তিনি অবাক হলেন। দূর থেকে বাবা চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, ওখানে কে? তুমি দাঁড়িয়ে আছো? কোনো সাড়া নেই। বাবা এগোতে এগোতে আবার জিজ্ঞেস করলেন, তুমি রাঙাগিন্নি নাকি না তুলসীর মা? মূর্তি উত্তর দিলেন না। বাবা তখন খানার সামনে এসে দাঁড়িয়েছেন। এতক্ষণে তিনি লক্ষ্য করলেন মূর্তির মুখের ঘোমটা। রাঙাগিন্নি বা তুলসীর মা বাবার সামনে ঘোমটা দিতেন না। ওখানে অন্য কোনো মেয়ের আসবার কথাও নয়। তবে কে এই নারী? মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরিপূর্ণ চাঁদের আলোতেও তার কাপড়ের ভিতর থেকে দেহের কোনো অংশই দেখা যাচ্ছে না। তার ভাবভঙ্গি বৃদ্ধার মতো নয় বটে, কিন্তু সে যুবতী কি প্রৌঢ়া তা বোঝার উপায় নেই। বাবা অত্যন্ত কৌতূহলী হয়ে খাড়া ডিঙিয়ে পাশের বাড়ির ছাদের উপরে গিয়ে উঠলেন। তিনি স্থির করলেন নিশ্চয়ই এই কোনো মেয়ে চোর, ধরা পড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বাবা তার দিকে অগ্রসর হতেই সে পায়ে পায়ে পিছোতে লাগলো। বাবা বললেন, দাঁড়াও, শিগগির বলো কে তুমি? তখন জবাব না দিয়ে মূর্তি পিছোতে লাগলো। ক্রমে তার সঙ্গে বাবাও হানাবাড়ির ছাদের উপরে গিয়ে পড়লেন। নারী মূর্তি একেবারে ছাদের ধারে গিয়ে দাঁড়ালো। তারপর আর পিছোবার উপায় নেই। আর কোথায় পালাবে? এখন আমার কথার জবাব দাও, তুমি কে? বলে বাবা আরো 2 পা এগিয়ে গেলেন। তারপর যা হলো সেটা একেবারে কল্পনাতীত। বাবা যখন মূর্তির কাছ থেকে মাত্র 1 হাত তফাতে, তখন পূর্ণচন্দ্র লোকেই সেই অদ্ভুত ত্রিলোকটি যেন হাওয়ার ভিতরে মিলিয়ে গেল। বাবা অত্যন্ত সাহসী ছিলেন। তিনি যে ভূতকে ভয় করতেন না এ কথা আমি জানি, কিন্তু
এই অপ্রার্থিব দৃশ্য দেখে গেলেন। এই ঘটনার কিছুকাল পরে আমাদের বসত বাড়ি 4 ভাগে বিভক্ত হয়ে যায় এবং আমাদের অংশে পড়ে বাড়ির পিছন দিকটা। খানার ধারে হারা বাড়ির ঠিক পাশেই তেতলার ঘরে আমি বহু বছর শয়ন করেছিলাম, কিন্তু প্রেত নিদর্শনে সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোদিন আমার হয়নি। বাবা এর পরেও গ্রীষ্মকালে ছাদে শয়ন করতেন, কিন্তু কোনো ছায়ামূর্তি আর তিনি দেখতে পাননি। হারা বাড়িখানাও পরে সংস্কার করে ভাড়া দেয়া হয়েছিল, কিন্তু কোনো ভাড়াটিয়া ভূতের ভয় পেয়েছে বলে অভিযোগ করেনি। বাবা ছিলেন অত্যন্ত সত্যবাদী, নির্ভীক, স্বল্পবাক ও গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি যে মিথ্যা ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্য বলে চালিয়েছিলেন এমন অসম্ভব কথা আমি স্বপ্নেও বিশ্বাস করতে পারি না। শুনলেন গঙ্গাখুড়োর গলায় ভূত পেতনির কথা, লেখক হেমেন্দ্র কুমার রায়। আজ তাহলে আসি বন্ধুরা, আগামী গল্পে আবার আসবো। ধন্যবাদ।